ধন্যবাদ অধ্যক্ষ মহোদয়। আপনি আমাকে এই বিলের উপরে রিপ্লাইতে বলার সুযোগ করে দিয়েছেন। আমি প্রথমেই শ্রদ্ধা জানাবো আজকে আবির্ভাব দিবস, যাকে বাংলার বাঘ বলা হতো, আশুতোষ মুখোপাধ্যায়কে। আমরা একটু আগেই লবিতে পুষ্পার্ঘ্য নিবেদন করেছি। আমি মাননীয় মন্ত্রী তথা বিধায়ক অরূপ দাসের বক্তব্যের সময় আপনার অনুমতি নিয়ে কয়েক সেকেন্ডের জন্য ইন্টারভেনশন বা দৃষ্টি আকর্ষণ করেছিলাম যে এই দুটো গুরুত্বপূর্ণ বিলের কেন প্রয়োজনীয়তা, তার কতগুলো চাক্ষুষ উদাহরণ আজকে বিধানসভার দর্শক গ্যালারিতে আমি দেখতে পাচ্ছি। ডায়মন্ড হারবার জেলার খরদুনহলা গ্রামের রাজু সামন্ত, যাকে খুন করা হয়েছে, তার পরিবার গ্যালারিতে। মুর্শিদাবাদ জেলার ধুলিয়ান জাফরাবাদের হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের পরিবার দর্শক গ্যালারিতে। 2021-এ আমাকে ভোট দেওয়ার অপরাধে চিল্লগ্রামের দেবব্রত মাইতি, নন্দীগ্রামের এবং সোনাচূড়ার মনসা বাজার রথিবালা আড়ি তফসিলি মা, সেই পরিবারগুলি আজকে গ্যালারিতে বসে দীর্ঘ 1.5 ঘন্টা ব্যাপী পক্ষে বিপক্ষে আলোচনাগুলো শুনলেন। এই বিল আনার কারণ, শক্তপোক্ত করার কারণ, এই ঘটনাগুলি বিগত দিনের সরকার তৎকালীন সিআরপিসি আইপিসিতে যদি ব্যবস্থা নিতেন, কোনটা রাজনীতি, কোনটা ক্রাইম, কোনটা সংবিধানের মন্ত্রগুপ্তির শপথ নেওয়ার পরে সরকারের মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রীর দায়িত্ব কর্তব্য, আর কোনটা ভোট ব্যাংকের রাজনীতি, ক্ষমতায় থাকার রাজনীতি, ভোটের পাটিগণিতের হিসাব, এই দুয়ের মধ্যে যদি ভাগ রাখতেন, আজকে এই অবস্থা পশ্চিমবঙ্গে হতো না। তার সবচেয়ে বড় খেসারত আপনারা দিয়েছেন। আপনারা দিয়েছেন মানে আপনাদের দল এইভাবে আজকে এই রাজ্যের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী, তারা আপনাদেরকে বর্জন করেছে ইভিএম এ। আপনারা হেরেছেন। শুধু হারা নয়, আমাদের মাটিগাড়া নকশালবাড়ি 1,04,000, ইংলিশ বাজার 1,06,000, ডাবগ্রাম ফুলবাড়ি 1 লাখের কাছাকাছি। শুধু তাই নয়, ভবানীপুরে ওয়ার্ড নাম্বার 77, আপনাদের বিশেষ ভোটার অধ্যুষিত ওয়ার্ড, একটা ওয়ার্ডে মাইনাস করলেন 19,000, তাকে কাউন্টার করলো 82 নম্বর ওয়ার্ড, একটা ওয়ার্ডে আপনি হারলেন 14,500। এর জন্য তো আপনারা খেসারত দিয়া
তাও আবার শক্তপোক্ত অপোজিশন নয়। কেউ বেরোচ্ছেন, কেউ জামা ধরে টানছেন, কেউ বলছেন আমি তৃণমূল, আরেকজন বলছেন না ওরা তো ল্যাম্প পোস্ট। তাই আজকে আপনাদের এই দশা। পশ্চিমবঙ্গ জননিরাপত্তা ও সমাজ বিরোধী কার্যকলাপ নিয়ন্ত্রণ বিল 2026, পশ্চিমবঙ্গ জনশৃঙ্খলা রক্ষা সংশোধনী বিল 2026, এই বিলের প্রয়োগ ইতিমধ্যে বিভিন্ন রাজ্য করেছে ভিন্ন ভিন্ন নামে। মুম্বাই পুলিশ অ্যাক্ট 1951, দিল্লি পুলিশ অ্যাক্ট 1978, উত্তরপ্রদেশ কন্ট্রোল অফ গুন্ডা অ্যাক্ট 1970, কেরালা অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিজ প্রিভেনশন অ্যাক্ট 2007, কর্ণাটক পুলিশ অ্যাক্ট 1963, মধ্যপ্রদেশ রাজ্য সুরক্ষা অধিনিয়ম 1990, ঝাড়খণ্ড কন্ট্রোল অফ ক্রাইমস অ্যাক্ট 2002। সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ হয়েছিল। এক্সাম্পল রেফারেন্স হরি খেমু গোয়ালি ভার্সেস ডেপুটি কমিশনার অফ পুলিশ, এনবি খারে ভার্সেস স্টেট অফ দিল্লি, গুরুবচন সিং ভার্সেস স্টেট অফ মুম্বাই অ্যান্ড অ্যানাদার, ভাগুভাই ধুলাভাই ভান্ডারী ভার্সেস ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট থানে। সবগুলোতেই সর্বোচ্চ আদালতের ফাইন্ডিংস, ডাইরেকশন, অবজারভেশন আছে। প্রিভেনশন ডিটেনশন এখানে এত বিচলিত হচ্ছেন কেন? আমি তো প্রথম দিনও বলেছি, আজও বলছি যে সব দলের মধ্যে কিছু ভদ্রলোক আছে যারা সিনিয়র লেজিসলেচার, যারা বেশ কয়েক দশক ধরে রাজনীতি দেখেছেন। এই রাজনীতিকে দুর্বৃত্তায়ন কখনো কেউ দেখেছেন? I started my journey as a student leader 1988. I elected as a councillor 1995. I elected as a first time MLA 2006. আমরা এই অধঃপতন আমরা দেখিনি। পলিটিক্সে ক্রিমিনালদের আমদানি হলো সিপিএম এর হাত দিয়ে। 1999 এর আগে এগুলো ছিল না। 2000 সালে পাঁশকুড়া লোকসভা ছিল, যেটার নাম ঘাটাল হয়েছে। সেখানে গুরুদাস দাশগুপ্ত হেরে গেলেন বিক্রম সরকারের কাছে। তারপরেই গেল রব উঠল, সরকার পরিবর্তন হবে 2001। সেই সরকার পরিবর্তনের হাওয়াকে, জনমতকে আটকানোর জন্য তৈরি করা হলো সংগঠিত হারমাদ বাহিনী। সেই হারমাদ বাহিনীকে নেতৃত্ব দিলেন গোঘাটের অভয় বাবু, আরামবাগের মোজাম্মেল বাবু, হলদিয়ার লক্ষণ বাবু, গড়বেতার সুশান্ত বাবু, বাঁকুড়ার অমিয় বাবু, আর নাম বলে বিখ্যাত করতে চাই না, ক্যালেন্ডারে পরিণত হয়েছেন, যদিও ডোমকল থেকে একটা ভদ্রলোক জিতে এসেছে।
আজকে সেই কারণে তারা শূন্য। 2001-এর বিধানসভা ভোট রাজনীতিতে দুর্বৃত্তায়নের প্রথম প্রকাশ। তারপরে পরে রাজনৈতিক দুর্বৃত্তায়ন হয়েছে এই রাজ্যে। কিন্তু গোষ্ঠী সংঘর্ষ, ধর্মীয় উৎসবে হামলা, সাম্প্রদায়িক উস্কানি, ভুল বুঝিয়ে একটি সম্প্রদায়কে রাস্তায় নামিয়ে আমি তোমাদেরই লোক এইটা প্রমাণ করতে গিয়ে এই রাজ্যে 2019 সাল থেকে যে ঘটনাগুলো পরপর ঘটেছে, যার খেসারত এই রাজ্যের একটা সময় কাস্তে হাতুড়ি তাড়াতে ভোট দেওয়া হরগোবিন্দ দাসের পরিবারকে দিতে হয়েছে, যার খেসারত সরকারি সম্পত্তি, রেলপথ, রাজপথ, রাজ্য সড়ক, সরকারি অফিস, ব্যক্তিগত ব্যবসা কেন্দ্র, আবাসস্থল, সব জায়গা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। 2019 সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, সিএএ আইন লাগু, আইন কার্যকর, 1,21,000 পিটিশন, 19,000 নাগরিকত্বের সার্টিফিকেট। আগে সরকার কি করলো শুনুন। আগে সরকারে একজন মন্ত্রী ছিল যিনি মন্তেশ্বরে হেরেছেন সৈকত পাঁজার কাছে। তিনি তার রাজনৈতিক পরিচয়ের বাইরে তিনি একজন ধর্মীয় নেতা। তার ধর্ম প্রতিষ্ঠানে অনেক বেসরকারি মাদ্রাসা আছে। প্রথম বর্ধমানে ওই ছোট নিষ্পাপ বাচ্চাগুলোকে নামালেন ধর্মীয় পোশাক পরিয়ে, বলেন এ তো সিএ নয়, এটা এনআরসি, নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে। এইটা দেখার পরে তৎকালীন মুখ্যমন্ত্রী তিনি বললেন কে কে ছি ছি। তিনি প্রথম মিছিল করলেন। ওটা ভারতে কোথাও অশান্তি হয়নি। সিটির মোড় থেকে শ্যামবাজার 5 মাথার মোড়, অর্থাৎ আগুনটা লাগালেন, ওই আগুনে বাংলা জ্বলল। একটু আগেই প্রসূনবাবু বলছিলেন চাঁচলের শামসি রেল লাইন উপড়ে দিয়েছিল। রেলে কি শুধু হিন্দু চড়ে, মুসলমান চড়ে না? ওই লাইনগুলো তো গনি খান চৌধুরী পেতে দিয়ে গেছিলেন। শামসির রেল লাইন উপড়ালেন। ভরত জাওয়ার বসে আছে বেলডাঙ্গা, তখন চেয়ারম্যান বেলডাঙ্গার স্টেশন জ্বলল, 500 হকারের দোকান পুড়ল। ঔরঙ্গাবাদে কালী মন্দির, নিমতিতাতে লাইন দিয়ে 68টা দোকান লুট পুড়ানো, রেজিনগরের স্টেশনে আগুন, নবান্ন থেকে একটু দূরে সাঁতরাগাছিতে 37টা বাস পুড়ল, 22টা সরকারি বাস। আমি পরিবহন মন্ত্রী,
মন্ত্রগুপ্তির শপথ ছিল, বলবো না। ফোন করলাম, সরকারি বাস জ্বলছে, বলছেন না কিছু করা যাবে না। আমি পুলিশকে বলেছি ওদের সঙ্গে কথা বলতে, যাতে রাস্তাটা পরিষ্কার হয়। এরপরে নন স্টপ নুপুর শর্মার বিতর্কিত মন্তব্য, তার বিরুদ্ধে ব্যবস্থা নিল রাজনৈতিক দল। গোটা হাওড়া জেলা অবরুদ্ধ করলেন 36 ঘন্টা। প্রসূতি মা ধুলাগড় টোল প্লাজার পাশে একজনের বাড়িতে কাপড় ঘিরে প্রসূতি মার সেবা দিল গ্রামের লোক। 36 ঘন্টা জাতীয় সড়ক বন্ধ। উলবেড়িয়ার মনসাতলা বিজেপির 3 তলা পার্টি অফিস দাউ দাউ করে জ্বালালেন। বেতুয়া ডহরি, নাকাশিপাড়া সব রেল লাইন ভেঙে পুড়িয়ে দিলেন। শক্তিপুর, বহরমপুর কি করেননি বলুন? করমন্ডল এক্সপ্রেস রুগী ভর্তি, রুগীর পেশেন্ট পার্টি ভর্তি, উলবেড়িয়াতে দাঁড় করিয়ে এত বড় বড় পাথর। আর কত লম্বা ইতিহাস বলবো? এই 1.5 বছরের ইতিহাস শুনবেন নাকি? 24 সালের পরে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল, এইখানে যিনি দাঁড় বসতেন, দুবার হেরেছে আমার কাছে। উনি বলেছিলেন আমার প্রাণ থাকতে আমি ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল কার্যকর করতে দেব না। আর উনি উম্মিদ পোর্টাল চালু করে দিয়ে 17,000 ওয়াকফ কমিটিকে পোর্টালে আপলোড করার সুযোগ দেননি। সব খাস হয়ে গেছে। দুহাত ভরে ভোট দেন তো। ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল মোথাবাড়ি জ্বালিয়ে দিলেন, ভেঙে দিলেন, লুট করলেন। লাইন দিয়ে 81টা দোকান। আমি হাইকোর্টে গিয়ে লড়াই করে 12 দিন পরে ঢুকলাম। এটা সরকার, আগের সরকার এটা ছিল। 3টে হিন্দুর দোকান লুট করলেন, পাশে 2টো মুসলমান দোকান ছাড়লেন, আবার পরপর 5টা হিন্দুর দোকান করলেন। এটা রাজনীতি। শক্ত হাতে ধরতেন, আধা সেনা চাইতেন, ক্ষতিপূরণ দিতেন। গুন্ডারা এই জিনিস করতে পারত না। বাড়তে 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 এই যে নওদার এমএলএ যে ভাষায় কথা বলে, এটা আপনাদের পাপের ফল। বলছে 4700 জেল, তাই নাকি? আপনাকে কেমন সবক শিখাতে হয় এই সরকারের মুখ্যমন্ত্রী শেখাবে। আচরণ ভদ্র করুন, ভাষা সংযত করুন। ধুলিয়ান শামসেরগঞ্জের এমএলএ আছেন। 10টা গ্রাম, জাফরাবাদ, দত্তাবাদ। আরে নুন রাখার বাটি রাখেননি। এরা কারা? কোত্থেকে এসেছিল? কি করেছেন?
লক্ষ্মীপুরে সুতিতে গেছেন মুখ্যমন্ত্রী, একটা পুলিশে কাজ করে বেলডাঙ্গা থানায়, তাকে দিয়ে কিছু লোককে ডাকিয়ে এনেছেন, 2 লাখ টাকার ক্ষতিপূরণ দিয়েছেন। আরে এক একটা বাড়িতে 40 লাখ 50 লক্ষ টাকার ক্ষতি হয়েছে। ধুলিয়ানে বড় বড় দোকান, মোটরসাইকেল শোরুম, এপল শপ, শপিং মল, 1.5 কোটি 2 কোটি টাকা করে প্রপার্টি নষ্ট হয়েছে। কি করেছেন আপনারা? আদায় করে দিতে পেরেছেন? একজনও ক্ষতিপূরণ পেয়েছে? কতবার ভুল পথে পরিচালিত করেছেন মুসলিম সম্প্রদায়ের মানুষদের, কতবার ব্যবহার করেছেন রেডিক্যাল শক্তিকে। আপনাদের ফরাক্কার প্রাক্তন এমএলএ ব্যান অর্গানাইজেশন পিএফআই প্যারেডে কেন থাকেন? উত্তর দিতে পারবেন? আপনারা কেন সিভিল লোককে রাজ্যসভায় পাঠান? আপনাদের প্রাক্তন মন্ত্রী মন্তেশ্বর হারা, সিদ্দিকুল্লাহ চৌধুরী কেন খাগড়াগড় বিস্ফোরণে তদন্তে বাধা দেয়? এর উত্তর দিতে পারবেন? আমরা এই আইন এনেছি, কোথায় কোথায় ফাঁক ছিল অপপ্রয়োগ করব না, নিশ্চিন্ত থাকুন। সমর মুখার্জির বিরুদ্ধে এই আইন প্রয়োগ হবে না, নিশ্চিন্ত থাকুন। ছিল ভদ্রলোকরা, এই অবস্থা আমি মালদা মুর্শিদাবাদে দেখিনি, উত্তর দিনাজপুরে। আমি কখনোই গোলাম ইয়াজদানিকে খারাপ লোক বলি না, আমি কখনো জয়নাল আবেদিনকে খারাপ লোক বলি না, আমি কখনো গনি খান চৌধুরীকে ভালো ছাড়া খারাপ বলি না, আমি কখনো হাবিবুর রহমান সাহেব, আব্দুল সাত্তার সাহেব, নুরুল ইসলাম চৌধুরী সাহেব এদের বিরুদ্ধে বলি না, বলবো না। কাদের হাতে গেছে? কোন শক্তির হাতে আপনারা পাঠিয়ে দিয়েছেন? এই আইন এই জন্যই প্রয়োজন। কেন প্রয়োজন? দাঙ্গা, বেআইনি সমাবেশ, হিংসাত্মক বিক্ষোভ, আইন শৃঙ্খলা ভঙ্গের অন্যান্য ঘটনায় সরকারি ও বেসরকারি সম্পত্তি সুরক্ষা নিশ্চিত করা রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। প্রচলিত ফৌজদারি আইনে অপরাধীদের বিচার এবং শাস্তির ব্যবস্থা থাকলেও ক্ষয়ক্ষতির দ্রুত মূল্যায়ন, প্রকৃত দোষীদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ের জন্য কোনো কার্যকর স্বতন্ত্র ব্যবস্থা নেই। আমি দায়িত্ব নেওয়ার পরে দুটো জায়গায় ভাত টিপে দেখেছেন। আসানসোলে ফাঁড়ি ভেঙেছেন, আদায় করেছি ক্ষতিপূরণ। সুদ সহ আদায় করব, 3 গুণ টাকা আদায় করব, ভিটা মাটি বেচে আদায় করব। শুধু জেল খাটাবো না, স্থাবর অস্থাবর সব প্রপার্টি অ্যাটাচমেন্ট করব, খুব দ্রুত অকশন করব, আদায় করব। পারসার কাছে পুলিশকে ঢিল মেরেছিলেন, রক্ত বেরিয়েছে। আপনি কি ভেবেছেন ধুলিয়ানে পুলিশ শাটারের তলায় ঢুকেছিল? ভেবেছেন এই পুলিশ মন্ত্রী সেই রকম? কালীঘাট থানায় পুলিশ টেবিলের নিচে ঢুকেছিল। আপনি ভেবেছেন ওইটা? আমার দায়িত্ব পুলিশ কর্মীদের নিরাপত্তা দেওয়া। সরকারি বেসরকারি যাই ভাঙুন, 1 ইঞ্চি এগোতে দেব না, একদম নিশ্চিন্ত থাকুন। আর আপনারা যারা সাপারর ফ্যামিলি, গোটা রাজ্যের
শুনে রাখুন, যা হয়ে গেছে অতীত, আর কিছু করতে দেব না। যদি করে এই আইনের কঠিন এবং কঠোর প্রয়োগ হবে। সব সময় ভাবেন ধরে কিছুদিন রাখবে, লম্বা বিচার প্রক্রিয়া শেষ হতে হতে ভোট হয়ে যাবে, উইটনেস মরে যাবে, সব এদিক ওদিক করে দেব। এই তো ছিল এতদিনের প্র্যাকটিস। এই প্র্যাকটিস করতে দেব না। বিচার দেব, সম্পত্তি বাজেয়াপ্ত করে ক্ষতিপূরণ আদায় করব এবং যা যা করার দরকার করব। এই আইনে, আগের আইনে অনেক ফাঁক ফোকর ছিল, বর্তমান আইনে ফাঁক ফোকর রাখা হলো না। এবং এই আইন কেবলমাত্র গুন্ডাদের ক্ষেত্রে প্রযোজ্য। গুন্ডামি বন্ধ করে যারা রাজনীতি, সমাজ, ধর্ম, কর্ম করুন, আপনাদের বিরুদ্ধে প্রয়োগ হবে না। আর সবচেয়ে আতঙ্কের জায়গাটা আপনাদের হয়েছে কোথায় জানেন? প্রিভেন্টিং অ্যারেস্ট, তাই তো? 1 বছর পর্যন্ত, তাই তো? সন্দেশখালী আর না, তাই তো? প্রতি ভোটে ভাঙড়ে এত মরে কেন? এবারে প্রথম ভোট, ভাঙড়ে একটাও মৃত্যু নেই। ওখানে তো বিজেপি স্টেক নেই। আমাদের তো 70,000 ভোট আছে। বাকি তো আপনাদের এ টিম, বি টিম, বি টিম, সি টিম, ইন বিটুইন। তা আমরা তো ভাঙড়টাকে ছেড়ে দিতে পারতাম। ছেড়ে দিলে যিনি জেলে ছিলেন তিনি এখানে আসতেন, আর এই বিলের যিনি বিরোধিতা করেছেন একটু আগে, তিনি এখানে আসতে পারতেন না। আইনের শাসন প্রতিষ্ঠা এবং যখনই আমরা মনে করি সম্প্রদায়ের মধ্যে বিরোধ তৈরি করা হতে পারে, যেমন নওদার এমএলএ করছে, ওর নির্দিষ্ট এজেন্ডা আছে। বিধানসভা ভোটের আগে করেছেন ধর্মীয় স্থান নিয়ে, এজেন্ডা ছিল 135টা এমএলএ জেতাবেন, মুখ্যমন্ত্রী তৃণমূলের হবে আর উনি উপমুখ্যমন্ত্রী হবেন। অন্য কোথাও খায়নি, নওদা রেজিনগরে খাইয়ে দিয়েছেন। এখনো যেটা শুরু করেছেন, উপনির্বাচনে ছেলেকে 72% মুসলিম অধ্যুষিত রেজিনগর থেকে জেতানোর জন্য করেছেন। এগুলো মনের কথা নয়, আমি জানি। যেভাবে আগের সরকার মুখ্যমন্ত্রীর নেতৃত্বে মুসলিমদের আধুনিক শিক্ষা দেয়নি, পরিযায়ী শ্রমিকদের বড় অংশ মুসলিম, দরিদ্র সবচেয়ে মুসলিমরা, উন্নয়ন দেননি, কর্মসংস্থান দেননি, কিন্তু প্রয়োজন মতো রাস্তায় নামিয়েছেন। আপনি বলুন তো বুকে হাত দিয়ে, সিএ আর এনআরসি এক কেন রাস্তায় নামিয়ে দিয়েছিলেন? ফল কি, রেজাল্ট কি? হ্যাঁ, 21টা পার করে নিয়েছেন, 21-এর ভোট পার করে নিয়েছেন এনআরসি করে। ওটা সিএ ছিল, ওটা নাগরিকত্ব দেওয়ার আইন ছিল, কেড়ে নেওয়ার আইন ছিল না। ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল, রানী রাসমণি রোডে মিছিল, একজন তো এমপি একজন বললেন যেখানেই প্রার্থনা হবে সেখানেই অধিকার জন্মাবে। ও এখন কোন তৃণমূলে আমি জানি না,
অরিজিনাল না ভাঙা, কালীঘাট না অন্য কিছু আমি জানি না। আর আগের মুখ্যমন্ত্রী তো বলেইছিলেন আমি বেঁচে থাকতে থাকতে আমি কার্যকর করব না। আর উনি সংখ্যালঘু বিভাগের সচিবকে দিয়ে বলেছিলেন তাড়াতাড়ি আর মাত্র 7 দিন আছে, উম্মিত পোর্টালে নথিভুক্ত করো, নইলে তোমাদের সব ওয়াকফ সম্পত্তি ব্যাহত হলো। আপনি বলুন সিএ আপনার ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলে যে আগুনগুলো লাগিয়েছিলেন পুরো মাইনরিটি বেল্টে, এর লাভ আপনি বলুন, আপনি বলুন এর লাভ কি? আপনি আপনার আমাদের সরকার আসার সময় নয়, তার আগেই উম্মিত পোর্টাল চালু করা, ওয়াকফ প্রপার্টিকে ডিজিটালি নথিভুক্তকরণ করা, পেপার জোগাড় করতে বলা, আন্দোলন যদি করতে হয় দিল্লি গিয়ে করো। আর আমিও বলবো এই আইন যদি না মানতে চান তাহলে ইন্ডি জোটের কোন রাজ্যে গিয়ে বিরোধিতা করুন, আমাদের এখানে বিরোধিতা করবেন না। ভুল পথে চালিত করে আজকে এই লোকগুলোর পরিবার ঠাকুর বানাতো। প্রথম গেলেন হরগোবিন্দ দাসের ফ্যামিলিতে কমরেড মোহাম্মদ সেলিম, তার সঙ্গে মীনাক্ষী বোন গেলেন, বললেন, শুনলেন, বলে আমাদেরই তো পরিবার, দাঙ্গা ঠেকানোর জন্য প্রাণ দিয়েছে। তারপরে আমাকে আটকে রাখলেন এলওপিকে, পুলিশের হাত দিয়ে 10 লাখ টাকার চেক পাঠালেন। এই পরিবারগুলো দিন মজুরি না করলে খেতে পায় না। প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষার চাল আর গম না হলে এদের চলে না। এই পরিবারগুলো আত্মসম্মান বোধ আছে। পুলিশকে বলল যিনি মেরেছেন তিনি চেক পাঠিয়েছেন, নেব না। কম চেক না, 10 লাখ টাকার চেক। তারপরে হাইকোর্ট থেকে পারমিশন নিয়ে আমি গেলাম 14 দিন পরে। বিজেপি 10 লক্ষ 1,000 টাকা করে দুটো চেক আমার হাতে দিল। আমি নিয়ে গেলাম, আমার চেক গ্রহণ করলো, বিজেপির চেক। আমি জিজ্ঞেস করলাম আপনার সিপিএম ফ্যামিলি? কমরেড মোহাম্মদ সেলিম বলছেন, প্রাক্তন সাংসদ, যে দাঙ্গা আটকাতে গেছিল তাই মারা গেছে। আপনার বাড়ির লোকরা কোথায় ছিল? বলে বাড়িতে ঢুকে পশু কাটার তরবারি দিয়ে কুপিয়ে কুপিয়ে মেরেছে। আরে ভোট কাকে দেন? ওই যে কাস্তে হাতুড়ি তারায়, তাহলে মারলো কেন? বললো আমরা হিন্দু তাই মেরে দিয়েছি। এই লোকগুলো 6 মাস 8 মাস জেলে থাকবে, বেরিয়ে আসবে, আবার বুক ফুলিয়ে ঘুরবে, আবার পঞ্চায়েতে লড়বে, আবার ভোট লুট করবে। এই জিনিস বন্ধ করার জন্যই এই আইন। ভিটা মাটি ছাড়া করব, কোন দাঙ্গাবাজের স্থায়ী নেই। আর যে যার পাস রেকর্ড খারাপ থাকবে, যে দলেরই হোক, যে নেতাই হোক, 1 বছর প্রিভেন্টিং অ্যারেস্ট থাকবে। আশা করি রাজনৈতিক লড়াই করবেন, অনুমতি নিয়ে রাজনৈতিক কর্মসূচি করবেন। আমাকে 104 বার হাইকোর্টে যেতে হয়েছে। আর প্রাক্তন মুখ্যমন্ত্রীকে 15 দিনের মধ্যে রানী রাসমণি চেয়েছিলেন। আমি বললাম যানজট হয়ে যাবে। আমার ধারণা ছিল প্রচুর লোক আসবে, তা আমার ধারণা ছিল না 500-600 লোক হবে। আমি বললাম ওয়াই চ্যানেলে করুন। করলেন, কে বাধা দিয়েছে? তা বলে আপনি অ্যাপ্লিকেশন করে দিয়ে কলকাতার রাস্তায় ভিক্টোরিয়ার সামনে ফিতা নিয়ে চলে যাবেন? কি মামার বাড়ি নাকি?
ফিতা নিয়ে যাবেন মাপতে, কে অধিকার দিয়েছে আপনাকে? কে অধিকার দিয়েছে? পারমিশন প্রেয়ার করবেন, কোথায় দেব বলে দেব, কোথায় দেব বলে দেব। আরে আপনাদের লোক প্রচুর, প্রচুর লোক, লক্ষ লক্ষ লোক, 30 লাখ লোক হয়। 11 সালে তো ব্রিগেডে গেছিলেন, এবারেও চলুন না ব্রিগেডে যাই। দম আছে, দম আছে, দম থাকলে লড়ুন, কোনো অসুবিধা নেই। লোক আসবে না আপনাদের সঙ্গে, আর আস্তে আস্তে দেখতে থাকুন, সব হবে। প্রথম তো আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে। বলছেন আপনি প্রাক্তন মেয়রের নাম বলেছেন, বিকেল 5টার মধ্যে গ্রেফতার করতে হবে, তাই নাকি? তাহলে আপনি এখানে চলে আসুন, আপনাদের তো আনেরই লোক। যাকে তোলার তুলেছি। আরেকজন বলছেন কালি তো গেছে, দোয়া তার পেন যায়নি কেন? আরে পেন যদি ফিরা রাখি হয়, তাহলে দোয়াতটার নাম মমতা ব্যানার্জি। তাহলে কালির সঙ্গে যদি পেনও যায়, তাহলে দোয়াতকেও যেতে হবে। একসঙ্গে সবাইকে যেতে হবে। কিন্তু এই সরকার প্রমাণ ছাড়া কিছু করবে না। জোগাড় করছি, এভিডেন্স থাকলে কাউকেই ছাড়বো না, নিশ্চিন্ত থাকবে। সবাই ভালো থাকবেন, পাস করিয়ে দেন। ভদ্রলোক যারা আছে তাদের উপরে প্রয়োগ হবে না। সমর বাবু, আপনি আবেদন করুন সবাইকে, এই আইন আপনার জন্য নয়, আপনি প্রণব বাবুর সহযোগী, রেসপেক্টেড আওয়ার এক্স প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। আমরা কোন ভদ্রলোকের বিরুদ্ধে প্রয়োগ করব না। কিন্তু সন্দেশখালীর বেতাজ বাদশাহ, জীবনতলার খুনি, যখন যে দল আসে সেই দলে চলে আসে। এনআইএ তোলার আগে আমাকে 4 বার মেসেজ করেছে, ক্ষমা কি করবেন না? আমি ক্ষমা করার কেউ নই। পুষ্পা বলেছিল ঝুঁকে গানে, অতএব এই একই পরিণতি ওই নয়দার এমএলএটার হবে যদি ভাষা সংযত না করে। ওর একই পরিণতি হবে। ও মমতা ব্যানার্জিকে ডিল করেছে, আমাকে ডিল করেনি, আমাকে ডিল করতে হবে ওকে। এমন রাফুল অ্যাকশন নেব, বুঝতে পারবে আইনের শাসন কাকে বলে। সবাই মিলে পাস করুন গুন্ডা মুক্ত বাংলা। গুন্ডা মুক্ত বাংলা, একটাকে ছাড়া হবে না। বকরি ঈদ করেছেন, অসুবিধা হয়েছে? মহরম করেছেন, অসুবিধা হয়েছে? কোথাও কেউ বাধা দেয়? আইন মেনে করুন না, এই ভুল বুঝাবেন না লোককে। আর এই রাজ্যের যারা ভারতীয় হিসেবে স্বীকার করেন নিজেকে মনে প্রাণে হৃদয়ে, তাদেরকে বলবো যে দল, যে ধর্ম, যে সম্প্রদায়ের হন, আইন মেনে চলুন। এই সরকার আইনের শাসন প্রতিষ্ঠা করেছে, এটাকে ধরে রাখবে, অন্যায় করবে না। এই আইন কারোর ক্ষেত্রেই রাজনৈতিক প্রতিহিংসার ইনস্ট্রুমেন্ট হিসেবে ব্যবহার হবে না। অন দ্য ফ্লোর অফ দি অগস্ট হাউস আমি এটা কমিট করে সবার সমর্থনে ঐতিহাসিক বিল অনুমোদিত হবে এবং কার্যকর হবে, এই আবেদন রেখে আমার কথা শেষ করলাম।